9 মাসের মাথায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে নাটকীয় পালাবদল হয়েছে। স্বেচ্ছাচারিতার অভিযোগে ফারুক আহমেদের উপর পরিচালকদের অনাস্থার পর সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে পরিচালক মনোনীত করার দিনই তাকে বিসিবির সভাপতি করা হয়েছে। বোর্ড পরিচালকদের সরাসরি ভোটে নির্বাচিত হন দেশের প্রথম টেস্ট অধিনায়ক। এর আগে তাকে পরিচালক মনোনীত করে প্রজ্ঞাপন জারি করে জাতীয় ক্রীড়া পরিষদ এনসিসি। কিন্তু ক্ষমতার এই পালাবদলে আইসিসির নিষেধাজ্ঞার শঙ্কায় আছে বিসিবি। বিস্তারিত এস এম আশরাফের রিপোর্টে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত আগামী 4 মাসের জন্য বিসিবির নতুন সভাপতি হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। তিনি যে সভাপতি হতে যাচ্ছেন তা আগেই জানা হয়ে গিয়েছিল, বাকি ছিল আনুষ্ঠানিকতা। বিসিবির পরিচালকরা ভোট দিয়ে সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন। তাতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব উঠতে যাচ্ছে দেশের প্রথম টেস্ট অধিনায়কের হাতে। আমি কনফিডেন্টলি বলতে পারি যে ইট ইজ আমার যে এই মুহূর্তে যে স্কিল সেট আছে এটা একটা প্যাকেজ। কেননা আমি ছোট্ট দেশ তাজিকিস্তান, উজবেকিস্তানে যেখানে ক্রিকেট খেলা হয় এবং পাকিস্তান, ইন্ডিয়াতে যেখানে খেলা হয় তাদের সাথেও কাজ করি। সো আমি আমার চেষ্টা করব যে সর্বস্ব দিয়ে, ইনশাল্লাহ ফেল করব না, বাট আমি শেয়ার করব আমার এক্সপিরিয়েন্সটা আমাদের বাংলাদেশের সাথে। সো অ্যাজ এ প্লেয়ার এখানে আমি বসিনি, আমার যে রোলটা আছে সেই রোলটা আমি ভালো করে পালন করার চেষ্টা করব। এর আগে বৃহস্পতিবার বিকেলে বিসিবির 8 পরিচালক ফারুক আহমেদের প্রতি অনাস্থা জ্ঞাপন করার ঘণ্টা কয়েকের মধ্যেই জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে বিসিবিতে তার মনোনয়ন বাতিলের চিঠি পাঠানো হয়। আমাদের যে অ্যাসোসিয়েট ওয়ার্ল্ডের ক্রিকেটগুলো ছিল যেখানে শিখেছি, সেই অঙ্গেকে আমি চেষ্টা করব বাংলাদেশের যে ডিসেন্ট্রালাইজেশন করা বা একটা উপজেলা ছেলে কিভাবে ক্রিকেট খেলে একটা মেন স্ট্রিমে আসতে পারবে উইথ তার কনফিডেন্স বা বিশ্বাস, সেই চেষ্টাটা করব। আমি সবসময় বিশ্বাসী ছিলাম যে আমাকে কে ক্রিটিসাইজ করছে বা যাই করছে, বিকজ আই এম ফ্রম এ ভেরি মিডল ক্লাস ফ্যামিলি। হোয়াট এভার আই হ্যাভ অ্যাচিভ অল ফ্রম ক্রিকেট। এই ক্রিকেটের সাথে আমি কখনো কোনো নেগোসিয়েশন বা কখনো করিনি, করবও না। সো এটা একটা ব্যাপার, এই জন্য আমি সবসময় সত্য কথা বলার চেষ্টা করি, বিকজ দিস ইজ মাই নট অনলি ব্রেড অ্যান্ড বাটার, দিস হ্যাজ গিভেন এভরিথিং টু মি। সো আমি চেষ্টা করব, এক্সপিরিয়েন্সটা আমার কাছে আছে বা আমি প্রমাণ করার চেষ্টা করব সকলকে নিয়ে আমরা বেস্টটা দিতে, বা আপনার যে সেকেন্ড কোশ্চেনটা ছিল সেই অনুযায়ী আমি প্রমাণ করতে চেষ্টা করব। তবে জটিলতা কিছুটা রয়েই গেছে। ফারুক আহমেদ পদত্যাগ না করলে তাকে সরানোর বিধান গঠনতন্ত্রে নেই, এমনকি আইসিসিও সরকারি হস্তক্ষেপ সমর্থন করে না। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। গত 1.5 দশকে দুর্নীতি লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে প্রবাসীদের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। টোকিওতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়ে তিনি এই আহ্বান জানান। এদিকে বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন ও অনুদান হিসেবে বাংলাদেশকে $106 কোটি 30 লাখ সহায়তা দেবে জাপান। শুক্রবার টোকিওতে ডক্টর মোহাম্মদ ইউনূস ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা দ্বিপাক্ষিক বৈঠকে সিদ্ধান্ত হয়। জাপানের টোকিও থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি মইনুল হাসান। জাপান প্রবাসী বাংলাদেশিদের সাথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের মতবিনিময় সভার আয়োজন করে জাপানে বাংলাদেশের দূতাবাস। বাংলাদেশের সরকার প্রধানকে পেয়ে নানা সমস্যার কথা তুলে ধরেন প্রবাসী বাংলাদেশিরা। আমাদের প্রবাসী মায়েদের মতো বাংলাদেশের প্রতিটা মায়ের ঘরে ঘরে সন্তানরা যেন নিরাপদ থাকে, আমরা মারা যেন দেখতে পারি আমাদের সন্তানরা নিরাপদে ঘরে ফেরত এসেছে। একটা কনসার্ন হচ্ছে দেশ হিসেবে আমরা কখনো সোশ্যাল সিকিউরিটি, অর্থনৈতিক সিকিউরিটি, আমাদের লাইফের সিকিউরিটি, আমাদের পলিটিক্যাল সিকিউরিটি আমরা কোনো সিকিউরিটি পাই না। এই জন্য একটা বড় কারণ, অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ আমরা বাইরে চলে এসেছি, বিভিন্ন দেশে আমরা চলে গিয়েছি। তো রাষ্ট্র হিসেবে আমরা কবে বাংলাদেশের থেকে সেই সিকিউরিটিটা পাবো? অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডক্টর ইউনূস বলেন, প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে বাংলাদেশের অর্থনীতি এখনো টিকে আছে। আওয়ামী দুঃশাসনের পতনের পর নতুন বাংলাদেশ গড়ে তুলতে প্রবাসীদের সহায়তা চান বাংলাদেশের সরকার প্রধান। ভবিষ্যতে আরো কত কি করা যায়, যে আমাদের উপরে যেগুলো বলছেন যে আমাদের অংশটা আমরা অবশ্যই করবো, কিন্তু আপনাদের অংশটা একটু জোরদার করতে হবে। কারণ এখানে আপনারা আছেন, ব্যবসা কিভাবে বাড়াতে হবে সেটা উদ্যোগ আপনাকে নিয়ে, ওখান থেকে বসে গিয়ে আমরা ব্যবসার কথা বলতে পারবো না। ওই যে ছাত্র বললো যে ওইখানে পরিস্থিতি ঠিক করে দিলে আমরা আসবো, তো আমরা তো ওটা পারবো না। সারা দেশ একজনকে নিয়ে যাওয়ার জন্য সারা দেশ পাতে ফেলতে পারবো না। দেশ যেভাবে আছে ওইভাবে যেতে হবে, ওইখানে গিয়ে দেশ মেরামত করতে হবে। এখান থেকে দেশ মেরামত হবে না। এর আগে জাপান সফরের 3য় দিনে শুক্রবার সকালে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা।
দেয়া হয় গার্ড অফ অনার। পরে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন দুই দেশের সরকার প্রধান। স্বাক্ষর হয় অর্থ সহায়তা চুক্তি ও 6টি সমঝোতা স্মারক। দ্বিপাক্ষিক বৈঠকে বাজেট সহায়তা, রেলপথ উন্নয়নে বাংলাদেশকে $100 কোটি ঋণ সহায়তা দেওয়ার অনুমোদন দেয়া হয়। আমরা ওদের কাছ থেকে পাচ্ছি হচ্ছে 1.063 মানে $1 বিলিয়ন একটু বেশি আমরা ওদের কাছে পাচ্ছি। তাহলে আমাদের আসলে এখন যে ইকোনমিক যে আমরা যে রিকভারির মধ্যে আছি সেই রিকভারিতে এটা হেল্প করবে আমাদের। ওরা বলছে বাংলাদেশের সমস্ত কিছুতে ওরা হেল্প করবে এবং এই বাংলাদেশের যে ইলেকশনের ক্ষেত্রেও তারা হেল্প করবে। ইলেকশনে আমাদের ভোটার রেজিস্ট্রেশন এগুলো অনেক কিছু আছে, তো এটার জন্য আমরা তাদের কাছে কিছু কিছু ইস্যুতে আমরা সাহায্য চেয়েছি। তারা জানিয়েছে যে তারা আমাদের পাশে থাকবে। পরে যৌথ বিবৃতিতে বলা হয়, জাপানের প্রধানমন্ত্রী কিশিবা ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র গঠনের উদ্যোগ, সংস্কার প্রচেষ্টা ও শান্তিপূর্ণ রূপান্তরের অঙ্গীকারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করা হয়। বৈঠকে বাংলাদেশের টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে জাপানের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান অধ্যাপক ইউনুস। এরপর ডক্টর ইউনুস যান টোকিওর সোকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন ক্ষেত্রে আগামী দিনের নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদেরকে গড়ে তোলার আহ্বান জানান ডক্টর ইউনুস। I put a lot of importance to the young people and the faculty and campus as a whole. Importance of imagination. I said everybody is telling you learn. That's fine, that's okay. But spend as much time as you do in learning. Imagine. Because imagination is the way which creates the world. এছাড়াও এদিন বিভিন্ন সংস্থার প্রধান সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে বৈঠক করেন বাংলাদেশের সরকার প্রধান। নানা কারণে প্রধান উপদেষ্টার এই জাপান সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সফরে দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী বন্ধুপ্রতিম দেশটির কাছ থেকে অর্থ সহায়তার অঙ্গীকার যেমন পাওয়া গেছে, তেমনি ভাবে রোহিঙ্গা সংকট সমাধানেও জাপান বাংলাদেশের পাশে থাকবে বলে আবারও অঙ্গীকার ব্যক্ত করেছে। মইনুল হাসান, এটিএন বাংলা, টোকিও, জাপান। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদত বার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন দলের নেতাকর্মীরা। এই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, নির্বাচন নিয়ে বিএনপিকে দোষারোপ করা হচ্ছে, অথচ প্রধান উপদেষ্টাই চান না নির্বাচন হোক। শুধু বিএনপি নয়, যুগপৎ আন্দোলনে থাকা প্রায় সব রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে ভোট চায় বলে দাবি করেছেন দলের আরেক নেতা সালাউদ্দিন আহমেদ। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক। 1936 সালের 19 জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। গর্বের সাথে উচ্চারিত হবে জিয়াউর রহমান। স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ আর রণাঙ্গনে সাহসী ভূমিকা ইতিহাসে স্থান করে দেয় জিয়াউর রহমানকে। ক্রমবর্ধমানভাবে জনপ্রিয় এবং বাংলাদেশকে 1975 সালের 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অধিষ্ঠিত হন জিয়া। 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপদগামী সৈনিকের হাতে নির্মমভাবে নিহত হন জিয়াউর রহমান। শহীদ জিয়া হত্যার বিচার হয়েছে কি? ইতিহাসের কাছে এই সব প্রশ্নের জবাবের প্রতীক্ষায় রইল বাংলাদেশ। তবে স্বল্প সময়ের রাজনৈতিক জীবনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠার মাধ্যমে অসংখ্য অনুসারী রেখে গেছেন তিনি। তাই মৃত্যুর প্রায় 4.5 দশক পরও বৈরী আবহাওয়া উপেক্ষা করে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে হাজির অগণিত অনুসারী। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জনগণই নির্বাচন আদায় করে নেবে। এই ডিসেম্বরের কথা কিন্তু ইউনূস সাহেব স্বয়ং বলেছেন, আমরা বলি নাই, তারই প্রস্তাব। পরবর্তীতে রিসিভ করে চলে গেলেন জুন মাসে যদি নির্বাচনের কথা বলেন, এই নির্বাচন কখনো বাংলাদেশে হবে না। সুতরাং নির্বাচন যদি করতে হয় ডিসেম্বরের মধ্যে করতে হবে। মির্জা আব্বাস অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার সংস্কারের কথা বলতে বলতে এখন নির্বাচন দেখতে চায় না। আজকাল এই সরকার কিছু বিদেশি লোককে আমদানি করেছেন দেশের সংস্কার করার জন্য। আবার এই সংস্কার করতে করতে এমন জায়গায় চলে গেছে যে তারা আজকে আর নির্বাচন দিতে চায় না। তিনি বললেন একটি দল নির্বাচন চায়, আর আমরা বলতে চাই
একটি লোক নির্বাচন চায় না, সে হলো ইউনূস, ডাক্তার ইউনূস, উনি নির্বাচন চায় না। দিনটি উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে অসহায় দরিদ্র মানুষের মধ্যে খাবার ও বস্ত্র বিতরণ করেন বিএনপি নেতারা। এ সময় নেতারা বলেন, পুরো জাতি নির্বাচনের জন্য অপেক্ষা করছে, প্রধান উপদেষ্টা কেন শুধু বিএনপিকে দোষারোপ করছে তা বোধগম্য নয়। সমগ্র জাতি একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান, এটা ওনার বোঝা উচিত এবং খুব শীঘ্রই একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করবেন। আজকের বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে পতন ঘটিয়েছে, কিন্তু এখনো গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করতে পারে নাই। এই সরকার বলেছে যে জনগণের অধিকার ফিরিয়ে দেবে, তাদের প্রধান দায়িত্ব জনগণের অধিকারের মধ্যে ভোটের অধিকার প্রদান। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।